হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, দিস ইজ মি অর্ণব শর্মা এবং তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সেগমেন্টেশন নিয়ে এসেছি, যেখানে সপ্তাহে 3 দিন সোমবার, বুধবার এবং শুক্রবার কারেন্ট অ্যাফেয়ার্সকে 3টে সেগমেন্টে ভাগ করব। যেখানে সোমবার দিন আলোচনা করা হবে আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, বুধবার দিন আলোচনা করা হবে জাতীয় স্তরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং শুক্রবার দিন আলোচনা করা হবে বিভিন্ন রাজ্যের বা স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং এই যে প্রতিটা মাসের খবরগুলোকে আলোচনা করব সেটি কিন্তু প্রতি সপ্তাহের বেসিসে। তো সেই নিরিখে আমরা মে মাসের 2024 সালের 1 থেকে 7 তারিখের আন্তর্জাতিক খবর বলা শুরু করছি। পরের দিন আমরা পরের পার্টের খবর দেখব। তো চলো আজকে সেশন শুরু করা যাক। প্রথম যে খবর বা প্রথম নিউজ পয়েন্ট স্যার কি বলছে? প্রথম নিউজ পয়েন্ট বলছে ইন্ডিয়াস $61.5 মিলিয়ন গ্রান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ কেকেএস পোর্ট। কোথায়? শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কার একটা পোর্ট আছে যার নাম হচ্ছে কাঙ্কে সান্থুরাই। এই পোর্টটার ডেভেলপমেন্ট করার জন্য ভারত সরকার $61.5 মিলিয়ন সে কী করবে? অনুদান দেবে, গ্রান্ট করবে। ঠিক আছে? কেন? তার কারণ তোমরা যদি ম্যাপে দেখতে পাও তাহলে দেখতে পাচ্ছ যে তার তলায় দেখো একটা ম্যাপ দেওয়া আছে, ভারতবর্ষের দক্ষিণ দিকের অঞ্চল মানে তামিলনাড়ুর অঞ্চল এটা। এটা তোমরা সবাই জানো যে এটা স্যার তামিলনাড়ু, তাই না? তো তামিলনাড়ু থেকে তামিলনাড়ুর এই জায়গাটা তোমরা জানো সবাই পন্ডিচেরি রয়েছে। তো এই পন্ডিচেরির নাগাপাত্তানাম বা করাইকাল যে অঞ্চলটা, সেই বন্দর থেকে যদি এই শ্রীলঙ্কার উত্তরের দিকের যে অঞ্চল, উত্তরের দিকের একটি বন্দর, তার নাম হচ্ছে কাঙ্কে সান্থুরাই পোর্ট। এই পোর্টের যদি ডেভেলপমেন্ট সত্যি সত্যি হয়ে যায় শ্রীলঙ্কাতে, তাহলে কি হবে? জাতীয় স্তর বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আঞ্চলিক প্রভাব বাড়বে ভারতবর্ষের সঙ্গে শ্রীলঙ্কার লোকজনের, এবং সেখানকার ব্যবসা বাণিজ্য, কালচারাল বন্ডিং এগুলো সব বেড়ে যাবে। তো সেই নিরিখে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রিজিওনাল কোঅপারেশন রয়েছে, তো এবং সাপোর্ট করবে বলে কথা দিয়েছে ইন্ডিয়ার সরকার, ভারত সরকার, তো সেই নিরিখেই শ্রীলঙ্কার এই পরিকাঠামোর উন্নয়নের জন্য ভারত সরকার এই যে প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্টে অনুদান করছে $61.5 মিলিয়ন। আমরা এবার দেখে নিই এই কাঙ্কে সান্থুরাই পোর্ট সম্বন্ধে কী কী জিনিস জানতে পারি। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যদি আমরা ম্যাপটা যখন দেখছি তখন দেখতে পাচ্ছি যে এটা শ্রীলঙ্কার কোন দিকে অবস্থিত স্যার? এটা শ্রীলঙ্কার উত্তর দিকে অবস্থিত এবং ভারতের তাহলে তামিলনাড়ুর দক্ষিণ দিকে। যদি আমরা পরিষ্কারভাবে দেখে নিই তথ্যগুলো, তথ্যের নিরিখে দেখা যাবে যে ভারতবর্ষের তামিলনাড়ু অঞ্চলের যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে পন্ডিচেরি বা পুদুচেরি যাকে বলি, সেই পুদুচেরির যে পোর্ট করাইকাল বন্দর, করাইকালের বন্দর কিন্তু ঐতিহাসিকভাবেও বিখ্যাত, তার কারণ আমরা চোল বংশের ক্ষেত্রে এই নামটা শুনে থাকি। তো এই বন্দর থেকে মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি 104 কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে কে? এই কাঙ্কে সান্থুরাই পোর্টটা, যেটা শ্রীলঙ্কাতে অবস্থিত, অথবা বলা যেতে পারে এটি 56 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এর মাধ্যমে কি হবে স্যার? এর মাধ্যমে প্যাসেঞ্জার শিপ সার্ভিসকে ডেভেলপ করা যাবে। তামিলনাড়ু থেকে, তামিলনাড়ুর এই নাগাপাত্তানাম থেকে এই শ্রীলঙ্কা অবধি প্যাসেঞ্জার শিপকে ডেভেলপ করা যাবে, এবং যেখানে প্রায় মানে 3.5 ঘন্টার মধ্যে কিন্তু কানেকশন করে দেওয়া যাবে ভারত শ্রীলঙ্কার। তাহলে কি হবে? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টটা কিন্তু আরও বেশি করে ডেভেলপ পাবে, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার যে সম্পর্ক সেটা কিন্তু আরও বেশি করে উন্নত হবে। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখে নেওয়া উচিত। কী বিষয় স্যার দেখে নেওয়া উচিত? অ্যাডিশনাল ফ্যাক্ট হিসাবে দেখে নাও যে এই কাঙ্কে সান্থুরাই পোর্টটা সম্বন্ধে আমরা কী জানতে পারি। কাঙ্কে সান্থুরাই পোর্টটার এই অপারেশনাল, অর্থাৎ কাঙ্কে সান্থুরাই পোর্টটাকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা শুরু হয়েছিল 1950 সালে, এবং সেই মানে এই পোর্টটা ব্যবহার করা হচ্ছে মূলত সিমেন্ট ফ্যাক্টরির ডেভেলপমেন্টের জন্য। সিমেন্ট ফ্যাক্টরিতে এই অঞ্চলে বিখ্যাত ছিল কাঙ্কেসুরাই অঞ্চল, যেটা শ্রীলঙ্কার উত্তর দিকে অবস্থিত, সেটা কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি বা সিমেন্টের জন্য বিখ্যাত। সেটা কিন্তু 1950 সাল থেকে কাজ শুরু করেছিল কমার্শিয়াল পারপাসের জন্য। শ্রীলঙ্কাতে যখন সিভিল ওয়ার চলছে সেই সময় কিন্তু এই পোর্টটা পুরোপুরি কবজা করে নেয় শ্রীলঙ্কান নেভি। তো শ্রীলঙ্কান গভর্নমেন্ট বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে এই পোর্টটাকে শুধুমাত্র এই এই নেভি পারপাসে বা আর্মির পারপাসে ব্যবহার করা হবে না, বরং প্যাসেঞ্জারদের পারপাসে ব্যবহার করা হবে, এবং সঙ্গে সঙ্গে কার্গো মানে ভারী যে মালপত্র ট্রান্সপোর্টেশন তার জন্য ব্যবহার করা হবে। তো ওভারঅল শ্রীলঙ্কার দিক থেকে এটার ইনভেস্টমেন্ট রয়েছে 400 মিলিয়ন, যার মধ্যে ভারত সরকার সাহায্য করছে $61.5 মিলিয়ন। ওকে,
আমরা আশা করি এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এর মাধ্যমে কি হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মহাসাগর এবং দক্ষিণ দিকে যে আমাদের এই যে বঙ্গোপসাগর আছে এবং ভারত মহাসাগর রয়েছে, এর মধ্যে সিকিউরিটি বন্ডিং বাড়বে। সিকিউরিটি বন্ডিং বাড়বে, কাস্টমস বাড়বে, ইমিগ্রেশন কম হয়ে যাবে, সবটা মিলিয়ে দুখানা দেশের মধ্যে সম্পর্ক আরও বেশি করে গ্রোথ হবে এবং সোশিও এবং ইকোনমিক ক্ষেত্রে এবং কালচারাল ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বন্ডিং দেখা যাবে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার। প্রথম খবরের পর যদি আমরা আরেকটু জিকের পারপাস দেখে নিই, তাহলে দুটো জিনিস যে শ্রীলঙ্কাতে দেখে নাও যে কী কী ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে, কী কী ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে। যদি আমরা শ্রীলঙ্কাকে মোটামুটি স্তরে এরকম একটা এঁকে নিই যে একটি আইল্যান্ড নেশন, তো আইল্যান্ড কান্ট্রি, তাহলে দেখা যাবে যে মূলত এর চার ধার দিয়ে, যেহেতু জলের আশপাশ দিয়েই রয়েছে, এটা একটা সমুদ্রের মধ্যে রয়েছে, ভারত মহাসাগরে অবস্থিত, তাই এর আশপাশ দিয়ে ইম্পর্টেন্ট অনেকগুলো পোর্ট রয়েছে। সাম্প্রতিককালে তোমরা জানো যে একটা পোর্ট খুব ওপরে উঠেছিল, খবরে এসেছিল, তার নাম হচ্ছে হাম্বান্তোতা। এই হাম্বান্তোতাটা কিন্তু শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিকে করে রয়েছে। হাম্বান্তোতা, আমি সেখানে শর্টে এইচ করে লিখছি। তাহলে যদি তোমাকে ম্যাপ করে বলে, তাহলে তোমরা একবার ক্লকওয়াইজ কিন্তু মনে রাখতেই পারো। ক্লকওয়াইজ কি মনে রাখতে পারো, যে ইম্পর্টেন্ট যে বন্দরগুলো রয়েছে তার মধ্যে পূর্ব দিকে রয়েছে একটা, যাকে বলা হয় ত্রিকোণমালে, একটা ইম্পর্টেন্ট বন্দর, মেজর পোর্ট বলা যেতে পারে। তার তলার দিকে যদি মানে ঘড়িকাড়ার দিকে ঘুরে আসি তাহলে পাবো হাম্বান্তোতা। তারপরেই দক্ষিণ পশ্চিম দিকে স্যার একটা পাবো যার নাম হচ্ছে গালে দক্ষিণ পশ্চিম দিকে। আরও যদি ঘড়িকাড়ার দিকে ঘুরে যাই তাহলে আমরা এরকম জায়গায় পাবো শ্রীলঙ্কার রাজধানী টাইপের, যেটা আগে রাজধানী ছিল, যেটা হচ্ছে এখন কলম্বো। ঠিক আছে, তো এই জায়গাগুলো ছিল, এটা হচ্ছে মেজর পোর্টস। এবার যদি আমরা দেখে নিই যে আর কি কি মানে মাইনর পোর্ট বা কাজের পোর্ট রয়েছে, তার মধ্যেই কিন্তু অন্যতম উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে এই কাঙ্কান সান্তুরিয়াই পোর্টটা। তার মানে কাঙ্কান সান্তুরিয়াটা এখানে স্যার রয়েছে, এছাড়াও আরেকটা রয়েছে পয়েন্ট পেদ্রো বলে আরেকটা পোর্ট। ঠিক আছে, এবং এই যে ত্রিকোণামালে আর হাম্বান্তোতার মাঝখানে স্যার আরেকটা পোর্ট পাবো, যেটা মাইনর পোর্ট, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট পূর্ব দিককার সম্পর্ক স্থাপন করার জন্য ভারত মহাসাগর, সেটা হচ্ছে অলুভিল পোর্ট। ঠিক আছে, তো এই ঘড়ির কাঁটার দিক অনুযায়ী কিন্তু আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে মনে রাখতেই পারি। ওকে, তো আমরা প্রথমে এই জায়গাটা দেখে নিলাম। এর পরের খবর যদি আমরা চলে আসি, কি খবর স্যার বলেছে, আমরা সবাই অ্যাপেল ফোন বা অ্যাপেল যে গেজেট পাওয়া যায়, অ্যাপেলের ঘড়ি, অ্যাপেলের ল্যাপটপ, অ্যাপেলের কম্পিউটার ডেস্কটপ, এগুলো তো জানি আমরা, অ্যাপেলের নাম সবাই শুনেছি। তো অ্যাপেল একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে, সেটা হচ্ছে ব্লাড মিনারেলস নামে একটা কন্ট্রোভার্সির সঙ্গে জড়িয়ে গেছে। স্যার কি খবর, আমরা খবরটা একটু পড়ে নিই, দেখে নিই। দ্য ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো বলে একটা দেশ আছে। কঙ্গো নামে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে। তো ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো হ্যাজ অ্যাকিউজড ইউএস টেক জায়েন্ট অ্যাপেল, কারণ অ্যাপেল কোম্পানিটা কোন দেশের, এটা আমেরিকার একটা বড়সড় টেকনিক্যাল কোম্পানি, টেক জায়েন্ট কোম্পানি অ্যাপেল। তাকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো নামে একটা দেশ কি করছে, বলছে ব্লাড মিনারেলস সোর্স ফ্রম দ্য কান্ট্রিজ ওয়ার টর্ন ইস্টার্ন রিজিয়ান ইন ইটস প্রোডাক্টস। অর্থাৎ কঙ্গো থেকে তারা মানে বাজে রকমভাবে ব্লাড মিনারেলসকে উত্থিত করছে, যেটা তাদের দেশের জন্য ক্ষতিকারক। তো সেই নিরিখে একটা চিঠি এই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর সরকার তাদেরকে দিচ্ছে। কাকে দিচ্ছে, অ্যাপেলের বর্তমান সিইওকে। অ্যাপেলের বর্তমান সিইওর নাম কি, টিম কুক, এবং তার লয়ারদেরকে দিচ্ছেন। এবং সেখানে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো দাবি করছে বা অভিযোগ করছে, অ্যালেজ করছে যে দ্য কোম্পানি পারচেস মিনারেলস ইল্লিগালি ট্রান্সপোর্টেড ফ্রম দ্য ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। এখান থেকে তারা ইল্লিগালি এই ব্লাড মিনারেল, যেটা খুব ইম্পর্টেন্ট খনিজ পদার্থ, কাদের জন্য, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর জন্য, সেটাকে তারা বাজেভাবে অর্থাৎ ইল্লিগালি ট্রান্সপোর্ট করে নিচ্ছে। কোথায়, রন্ডাতে। where the where their origin are concealed before entering the global technology supply chain. The Democratic Republic Congo government has threatened legal action if অ্যাপেল কন্টিনিউস দিস প্র্যাকটিস। যদি এরকমভাবে ইললিগালি ট্রান্সপোর্ট সিস্টেম করেই যায় অ্যাপেল, তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেছে। তো এই জিনিসটাই, কনফ্লিক্টটা কেন হচ্ছে, এই ফ্যাক্টটা কি স্যার, এই ফ্যাক্টটা যদি আমরা একটু দেখে নিই তাহলে দেখো কোথায় আছে কঙ্গোটা, কোথায় আছে।
কঙ্গোটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে নিশ্চয়ই যে একটা নদী রয়েছে, কঙ্গো বলে একটা নদী রয়েছে, এবং কঙ্গো নদীটার দুটো দেশকেই কিন্তু কভার করে। একটা কঙ্গোও আছে, আর একটা ডেমোক্রেটিক কঙ্গো আছে, আর একটা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো আছে। তো ঝামেলা করছে কে? এই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, তারা বিদ্রোহ করেছে। ঠিক আছে? তো ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, আমরা এই সময় পরে জানছি এরা কি অভিযোগ করছে বা কনফ্লিক্টটা কেন লাগছে। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, যার এটা ইস্টার্ন সাইডটাই এই 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 ব্লাড মিনারেলসটা পাওয়া যায়, যেটা রন্ডা। ঠিক আছে? এখানে এই মিনারেলসটা পাওয়া যায়। তো ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, যেটার ইস্টার্ন দিক বা পূর্ব দিকের অঞ্চল, সেখানে হোম টু ট্যান্টাডুলাম, টিন, টাংস্টেন অ্যান্ড গোল্ড, এই 3-4টে ইম্পর্টেন্ট মিনারেলস পাওয়া যায় এখানে। একে একসাথে বলা হয় থ্রি টি মিনারেলস বা 3GT মিনারেলস বলা হয়। ঠিক আছে? এবং এইটাকে ইল্লিগালি বহুদিন ধরে কিন্তু উত্তোলন করার কাজ হয়ে যাচ্ছে, দশকের পর দশক ধরে কিন্তু উত্তোলন করা হচ্ছে, এবং সেটা কিন্তু এরকমভাবে ভায়োলেন্সের কাজ করছে। ঠিক আছে? যার জন্য 2021 সাল নাগাদ একটা চাপানোতরের সৃষ্টি হয়েছিল, এবং বেশ কিছু দস্যু বা এখানকার লোকাল লোকজন তারা কি করছে, যে মার্চ 2023 সালে একটা মুভমেন্ট করছে, এবং সেখানে বিগান রিক্যাপচারিং টেরিটরি, মানে সেই জায়গাটা তারা, ওখানকার যারা বেশ কিছু দস্যু বা বেশ কিছু তারা বিদ্রোহী লোকজন, তারা কি করেছে, জায়গাটাকে পুরো নিজেদের মতো করে ঘিরে দিচ্ছে সরকারের অনুমতি ছাড়াই, এবং সেখান থেকে তারা কিন্তু এই মিনারেলস, এই সোর্সটাকে তারা বেশি করে উত্তোলন করে নিচ্ছে সরকারি অনুমোদন ছাড়াই। তো রন্ডা হ্যাজ বিন অ্যাকিউজড বাই ডিআরসিসি। তো রন্ডা কিন্তু এই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো কিন্তু সেই জায়গাটাকে বারবার করে, রন্ডাও একটা দেশ, তাকে কিন্তু বারবার করে বলছে যে ভাই তোমরা ঠিকঠাক করছো না, এবং সেটার জন্য বারবার করে ইউনাইটেড নেশনসের কাছে তারা দাবি করছে, কে? এই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো দাবি করছে জাতিপুঞ্জের কাছে, এবং বিভিন্ন পশ্চিমী দেশগুলোর কাছে তারা সাপোর্ট চাইছে, যে এই যে রেবেল গ্রুপ, তারা বিভিন্ন রকমভাবে এই মিনারেলসকে যে উত্তোলন করে নিচ্ছে, যেটা প্রপারলি ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর সম্পত্তি, দেশীয় সম্পত্তি, সেটা যেন নষ্ট না হয়ে যায়, তারা সাহায্য চাইছে, তারা বারবার করে অনুরোধ করছে যাতে ইল্লিগাল মাইনিং, ইল্লিগাল ট্রান্সপোর্টেশন বন্ধ হয়। তো সেইটা যখন অ্যাপেল বেশি করে এটা ব্যবহার করছে বা ট্রান্সপোর্ট করছে, সেজন্য এবার কিন্তু রাগের ক্ষোভ এসে পড়েছে অ্যাপেল কোম্পানির ওপর। তো আমরা এবার দেখে নিই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো সম্বন্ধে আমরা কি জানি। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো একটা বিশাল বড় দেশ, যেটা কিন্তু ল্যান্ডলক বলা যেতেই পারে, কিন্তু খানিকটা খানিকটা এই আটলান্টিক মহাসাগরের সঙ্গে একটু টাচ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এইখানটা যেহেতু আফ্রিকার একদম বলা যেতে পারে মধ্য দিকে অবস্থিত, মাঝখানে অবস্থিত, সেই জন্য এটা রিচ মিনারেলসে ভরপুর। ঠিক আছে? এবার এই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, এখানে কিন্তু অনেক রকম টার্ময়েল হয়, নানা রকম সমস্যা হয়, যেমন পলিটিক্যাল টার্ময়েল, বা দেখা গেল আর্মড কনফ্লিক্টস চলে আসছে, হিউম্যান রাইটস ভায়োলেট হয়ে যায় এখানে, অর্থাৎ মানব জীবনে কিন্তু সামাজিক অবস্থা খুব একটা ভালো নেই। তো ডেমোক্রেটিক কঙ্গোর সেটা সমস্ত সামাজিক কারণই কিন্তু হয় অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য। এবার যে দেশটা আফ্রিকার সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি এবং 11তম পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ, সে দেশটার মানুষজন সেখানকার বসবাস করবে কি করে, সেখানকার লোকজন তারা কি করে এখানটাকে, মানে এখানকার সোশিও ইকোনমিক স্ট্রাকচার কী করে ডেভেলপ হবে, তা তো মিনারেলসটাকে ব্যবহার করা খুব দরকার। এবং সেই নিরিখে এখানে কিন্তু এখানকার পরিবেশকে রক্ষা করার দায় কিন্তু বেশি করে রয়েছে। এবং বলা হয় যে পৃথিবীতে অ্যামাজন, যেটা দক্ষিণ আমেরিকায় রয়েছে, তোমরা জানো সবাই দক্ষিণ আমেরিকার যে মহাদেশীয় অঞ্চল, সেই আমেরিকার পর এই অঞ্চলটাই নাকি আফ্রিকাতে, কারণ আফ্রিকার ওপরের দিকে তোমরা জানো শুকনো এলাকা। তো এটাই কিন্তু অ্যামাজনের পর পৃথিবীতে সব থেকে বড়, সেকেন্ড লার্জেস্ট রেইন ফরেস্ট, বৃষ্টিপাত এখানে বেশি হয়। ঠিক আছে? বৃষ্টিপাত বেশি হয়। আর এই রকম দেশটাকে দীর্ঘদিন ধরে কিন্তু উপনিবেশ দেশ থাকাকালীনের জন্য এদেশের উন্নতি হয়নি। তাহলে কোন দেশ স্যার এখানে উপনিবেশ স্থাপন করেছিল? বেলজিয়াম। এবং 1960 সালের পর এরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, ফ্রিডম পেয়েছিল। ঠিক আছে? তো এই রকম ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, তারা যেখানে ন্যাচারাল রিসোর্সে ভরপুর একটা দেশ, যেখানে কোবাল্ট পাওয়া যায়, কপার পাওয়া যায়, ডায়মন্ড পাওয়া যায়, গোল্ড পাওয়া যায়, এরকম আরও অনেক রকম মিনারেলস পাওয়া যায়, এবং যেটা মডার্ন টেকনোলজির জন্য খুব ইম্পর্টেন্ট, সেই দেশটার তাহলে রিসোর্স বাড়তে পারে, অর্থনৈতিকভাবে তার ওয়ার্ল্ডে তার গুরুত্ব বাড়তে পারে। সেই দেশে যদি আজকে ইললিগালি মাইনিং হয়, ট্রান্সপোর্ট হয় মিনারেলস, তাহলে তারা খেপেই যাবে। তো সেই নিরিখে
অ্যাপেলের কিন্তু এই খবরটা উঠেছে অ্যাপেলের বিরুদ্ধে, যাকে বলা হচ্ছে ব্লাড মিনারেলস কন্ট্রোভার্সি। ক্লিয়ার? তাহলে আশা করি এই খবরটা আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি পরের খবর, সেটা হচ্ছে নিউজ পয়েন্ট 3। সেটা কি বলছে? বলছে প্রপোজড রিক্লাসিফিকেশন অফ মারিজুয়ানা। মারিজুয়ানা মানে আমরা এক ধরনের গাঁজা গাছ বলতে পারি, মারিজুয়ানা, যেটা ইউএস ডিইএ তারা এই মারিজুয়ানাকে বা গাঁজা গাছটিকে নতুন করে রিক্লাসিফিকেশন, গাঁজা গাছের প্রকারভেদকে নতুন করে ক্লাসিফিকেশন বা শ্রেণীভেদ করতে চাইছে। স্যার কি জিনিস? ডিইএ এই জিনিসটাই বা কি? ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা সংস্থা আছে আমেরিকাতে। তারা একটা ইনিশিয়েশন নিয়েছে। কি নিয়েছে সেটা? তারা বলছে, প্রপোজাল দিচ্ছে যে মারিজুয়ানা যে গাঁজার গাছ, তাকে একটা ক্লাসিফিকেশন করা দরকার, তাকে নতুন করে ক্লাসিফিকেশন করা দরকার। তাতে কি হবে? তাতে হবে এইটাই, এই ডিইএ বা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এরা দাবি করছে যে এর মাধ্যমে মারিজুয়ানা, এদের একটা লিস্ট রয়েছে যেখানে মানে কম গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ, কোন ধরনের গাছ কীরকম ক্ষতি করতে পারে সমাজে, কোনটা ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে, কোনটা বিজনেসের পারপাসে কাজে লাগানো যেতে পারে, সেই নিয়ে তাদের একটা স্কেডিউল রয়েছে আমেরিকার সংবিধানে। সেই অনুযায়ী স্কেডিউল 1 থেকে স্কেডিউল 3 এর মধ্যে ট্রান্সফার করতে বলছে, যে বেশ কিছু রিস্কেডিউল করা হোক, রিক্লাসিফিকেশন করা হোক, যে কোন ধরনের গাছগুলোকে কীরকমভাবে কাজে লাগানো যেতে পারে। তো এই ডিইএ বা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এরা বলছে যেটাকে মেডিকেল পারপাসে ইউজ করার জন্য ব্যবহার করা হোক এবং নট লিগালাইজ ইটস রিক্রিয়েশনাল ইউজ, অর্থাৎ এটাকে বারবার করে চাষ করে যেন বাণিজ্যিক ব্যাপার না করা হয়, রাদার এটাকে ঔষধি গাছ হিসাবে ব্যবহার করা হোক। এবং এর মাধ্যমে স্যার কী হবে? পরিষ্কার করলে এই ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের দাবি করছে যে এই রিক্লাসিফিকেশনের মাধ্যমে কি দেখা যাবে? উড ইজ সাম ফেডারেল রিস্ট্রিকশনস অ্যান্ড হ্যাজ ইমপ্লিকেশনস ফর রিসার্চ, বিজনেস, taxation and more, though it does not impact the legality of recreational marijuana or the directly release individual jailed for marijuana offenses। অর্থাৎ এই রিক্রেশনের মাধ্যমে কোনো রকমভাবেই কিন্তু যারা আগে এই মারিজুয়ানা ব্যবহার করার জন্য বা ইললিগালি বিজনেস করার জন্য বা ব্যবহার করার জন্য যারা জেল যেত বা লিগাল অফেন্সে জড়িত হয়ে পড়তো, তাদের কোনো প্রভাব পড়বে না, বরং প্রভাব পড়বে কিসে? প্রভাব পড়বে ওভারঅল আমেরিকার যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেখানে, সেটা এই মারিজুয়ানা নিয়ে নতুন করে রিসার্চ করা যেতে পারে, বিজনেস কী করে ডেভেলপ করা যেতে পারে, বিজনেসের ট্যাক্সেশন কী করে আরও ডেভেলপ করা যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে যদি সেটাকে স্কেডিউল 1 থেকে স্কেডিউল 3 দিকে কনভার্ট করা হয়। তো এরা সেটা প্রপোজাল দিচ্ছে। কে প্রপোজাল দিচ্ছে? ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ, এটা আমেরিকার একটা সংস্থা। আর কি বলছে স্যার? এই ক্লাসিফিকেশনের মাধ্যমে, এই রিক্লাসিফিকেশনের মাধ্যমে কি হবে? ডাজ নট লিগালাইজ ইট ফর রিক্রিয়েশনাল ইউজ। ঠিক আছে? নতুন করে এটাকে রিক্রিয়েট করে ব্যবহার করা যাবে না, এটা তার জন্য কিন্তু বৈধতা দিচ্ছে না। কি দিচ্ছে? while schedule 3 drugs have approved medical uses and less stringent storage and handling rules compared to schedule 1 drugs, they remain regulate substance susceptible to federal prosecutions if trafficked illegally। অর্থাৎ স্কেডিউল 1-এ যেমন খুব কড়াকড়ি ছিল ড্রাগ ব্যবস্থাটাকে নিয়ে, স্কেডিউল 3-র মধ্যে আসলে কি হয়ে যাবে? ড্রাগের মারফত অর্থাৎ ওষুধ তৈরির ক্ষেত্রে মারিজুয়ানার ব্যবহারটাকে আরও বাড়াতে পারা যেতে পারে এবং ইললিগালি কাজকর্ম বন্ধ করে রেখেও ওষুধি মানে কাঁচামাল হিসাবে এটা কিন্তু আরও বেশি করে ব্যবহার করা যেতে পারে। তার জন্যই কিন্তু এই দাবি দেওয়াটা উঠছে। এবং এর মাধ্যমে কি চেঞ্জেস আসতে পারে? দিস চেঞ্জ কুড পোটেনশিয়াল অ্যালাউ রিসার্চার্স অ্যাক্সেস টু স্টেট লাইসেন্সড ডিসপেন্সারিজ and affect how to federal food and drug administration oversees these studies। অর্থাৎ এর মাধ্যমে রিসার্চার যারা এই নানা রকম ওষুধি কাজকর্ম করার জন্য পরীক্ষা নিরীক্ষা করছে, যাদের লাইসেন্স রয়েছে, তারা কিন্তু ডিসপেন্সারিতে বা বিভিন্ন রকম জায়গাতে পরীক্ষা নিরীক্ষার কাজে তারা আরও ইফেক্টফুলি, তারা আরও জোরদারভাবে কাজকর্ম করতে পারে এবং তাতে বিজনেসও যেমন গ্রো করবে, ট্যাক্সের লেভেলও কিন্তু বাড়বে বলে ধারণা করছে এবং দাবি করছে। ওকে, চলো পরের খবরে চলে আসি আমরা নিউজ পয়েন্ট 4।
নিউজ পয়েন্ট 4 কি বলছে? আর্কিওলজিস্ট আনকভার 7000 ইয়ার ওল্ড প্রিহিস্টোরিক সেটেলমেন্ট ইন সার্বিয়া। সার্বিয়া নামক একটি দেশে কি করা হচ্ছে? প্রিহিস্টোরিক সেটেলমেন্ট, একটা ঐতিহাসিক প্রাগৈতিহাসিক একটা প্রত্নতত্ত্বের আবিষ্কার করা গেছে 7000 বছরের যেটি পুরনো, এবং সেখানে প্রত্নতত্ত্ববিদরা এই এত পুরনো জিনিসপত্রকে তারা উদ্ধার করেছেন। কি স্যার উদ্ধার করেছেন? দেখে নেওয়া যাক তথ্যগুলো কি। ফার্স্ট পয়েন্ট বলছে, দ্য নিউলি ডিসকভার্ড সেটেলমেন্ট ইজ লোকেটেড নিয়ার দ্য মডার্ন ভিলেজ অফ জারকোভাক ইন দ্য সার্বেরিয়ান প্রভিন্স অফ ভোজভোদনিয়া। মানে কি স্যার? পরিষ্কারভাবে সার্বেরিয়ার এরকম একটা জায়গা আছে যার নাম হচ্ছে ভোজভোদিনা। সেই প্রভিন্সের পার্টিকুলার গ্রাম, তার নাম কি? জারকোভাক। সেই গ্রামে এখানে একটা প্রাচীনতম নিদর্শন পাওয়া যাচ্ছে। This discovery is outstanding importance as hardly any larger late Neolithic settlement are known in the Siberian Banat region. সার্বেরিয়ার এই বানেট অঞ্চলে পরবর্তীকালে অর্থাৎ নব্যপ্রস্তর যুগের যা যা বড় বড় নিদর্শন পাওয়া গেছে তাদের মধ্যে এই সাম্প্রতিককালের এই উদ্ধারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করছে প্রত্নতত্ত্ববিদের দলবল। তারা কি বলছেন? উইথ দ্য হেল্প অফ জিওফিজিক্যাল মেথডের সাহায্য নিয়ে তারা কি করেছেন? দে ওয়ার এবল টু ফুললি ম্যাপ ইটস এক্সটেন্ট ইন মার্চ অফ দিস ইয়ার। অর্থাৎ 2024 সালে মার্চ মাসে তারা কিন্তু এই জিওফিজিক্যাল মেথড দিয়ে তারা এখানকার প্রত্নতত্ত্ব বিষয়বস্তুগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিয়েছিল, এবং তার মাধ্যমে কি পাওয়া গেছে? ইট কভার্স অ্যান এরিয়া অফ 11 to 13 হেক্টর, প্রায় 11 থেকে 13 একর জায়গা জুড়ে, হেক্টর জায়গা জুড়ে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং যেখানে ইটস সারাউন্ডেড বাই 4 to 6 ডিচেস। ঠিক আছে? দ্য জিওফিজিক্যালি ডেটা অলসো গিভ দেম, মানে দেম বলতে এখানে দেম বলতে ওই সেই যারা প্রত্নতত্ত্ববিদ, যারা আর্কিওলজিস্ট, তাদেরকে কথা বলা হচ্ছে, ক্লিয়ার আইডিয়া অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সাইট 7000 ইয়ার্স এগো। অর্থাৎ এর মাধ্যমে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাচ্ছে যে এখানকার প্রত্নতত্ত্ব কিন্তু প্রায় 7000 বছর আগেকার জিনিসপত্র। These surface materials indicates the settlement represent a residential site of the Vinca culture which is dated between 5400 to 4400 BC। অর্থাৎ খ্রিস্টপূর্ব 5400 থেকে 4400 বছরের মধ্যে এই সভ্যতার যেখানে ছিল একটা, যার কালচারের নাম বলছে ভিনকা কালচার, সেটা কিন্তু এরই নিদর্শন বলে তারা দাবি দাওয়া করছেন। এবং আরও বলছেন যে এই কালচারটা কোথাও না কোথাও স্ট্রংলি ইনফ্লুয়েন্স হয়েছিল আরেকটি আঞ্চলিক সভ্যতার দ্বারা, আরেকটি আঞ্চলিক কালচারের দ্বারা, তার নাম কি? বানাট কালচার। এবার তাহলে আমরা জেনে নিই যে এই সার্বিয়া অঞ্চলটাতে এই বানাট কালচার আর এই যে আমরা একটুকে পড়লাম ভিনকা কালচার, সেই জিনিসটা কি। চলো, সার্বিয়া আগে কোথায় সেটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ পৃথিবীর স্যার ম্যাপ এখানটা। তো পৃথিবীর ম্যাপ অনুযায়ী পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি দেখা যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রি। তো ইউরোপিয়ান কান্ট্রিটা স্যার কোথায় আছে? পার্টিকুলারলি এটা সাউথ ইস্ট ইউরোপে রয়েছে, ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এবং এটার অফিসিয়াল নাম কি স্যার? এর অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ সার্বিয়া। ইট শেয়ার্স বর্ডার্স উইথ হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া অ্যান্ড বসনিয়া, আরেকটা হচ্ছে গোভিনা। ঠিক আছে? তাহলে কতগুলো দেশের বর্ডার শেয়ার করছে স্যার? হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। 1 2 3 4 5 6 7 সাতখানা দেশের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করেছে, 7 কান্ট্রির সঙ্গে তারা ল্যান্ডলক একটা কান্ট্রি। তো এই সার্বিয়া বা রিপাবলিক অফ সার্বিয়ার ক্যাপিটাল কোনটা, রাজধানী কোনটা? সে রাজধানী শহরের নাম হচ্ছে বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী। তো সার্বিয়া হ্যাজ এ পপুলেশন ওভার 7 মিলিয়ন পিপল অ্যান্ড ইট ইজ নোন ফর দ্য কালচারাল হেরিটেজ। এটা এখানকার স্থাপত্য ভাস্কর্যের সঙ্গে সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন, সঙ্গে সঙ্গে মিউজিক, লিটারেচার, আর্ট, শিল্পকৃতির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর জন্য কিন্তু সার্বিয়া খুবই বিখ্যাত, এবং এখানে প্রায় 7 মিলিয়ন লোক বসবাস করে।
এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং এখানকার কারেন্সি কি? সার্বিয়ান দিনার। সার্বিয়ান দিনার হচ্ছে এখানকার কারেন্সি। তো এখানকার এই সার্বিয়া কিন্তু ইউনাইটেড নেশনসেরও মেম্বার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেরও মেম্বার এবং কাউন্সিল অফ ইউরোপেরও মেম্বার। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে সার্বিয়ার গুরুত্ব কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে, সেটা কিন্তু তত থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি। তোমাদের একটা কর্তব্য থাকলো, বা তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে যে সার্বিয়ার বর্তমানে প্রাইম মিনিস্টারের নাম কি আছে, ঠিক আছে, বা হেড অফ দ্য স্টেট কে আছেন। চলো এবার আমরা চলে আসি এই যে ভিনসা কালচার বলছিলাম। ভিনসা কালচার জিনিসটা কি? দেখতেই পাচ্ছ একটা আর্ট ফর্ম, একটা আর্ট ফর্ম। সেই আর্ট ফর্মটা স্যার কী করেছে? দ্য ভিনসা কালচার ওয়াজ এ প্রি হিস্টোরিক সিভিলাইজেশন, প্রাগৈতিহাসিক যুগের একটা সভ্যতা এটা, যার একটা নিদর্শন। দ্যাট ফ্লাওয়ারিস্ট ইন দ্য সাউথ ইস্টার্ন ইউরোপ রিজিয়ান, যেটা দক্ষিণ পূর্ব ইউরোপেই গড়ে উঠেছিল। আর পার্টিকুলারলি বলতে গেলে এটা সার্বিয়া অঞ্চলে গড়ে উঠেছিল, এবং যার বিন্যাস হচ্ছে 5700 থেকে 4500 খ্রিস্টপূর্বাব্দ। এবং এই ভিনসা কালচারটা কি জন্য স্যার পরিচিত? অ্যাডভান্সড এগ্রিকালচার প্র্যাকটিসের জন্য। অর্থাৎ টেকনোলজিগুলো কিন্তু তারা কৃষিবাদ করলো, কৃষি কাজকর্ম করলো, তারা কিন্তু অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করত। এবং তারা ইউনিক পটারি স্টাইল করতো, অর্থাৎ তারা মৃৎশিল্পরাও কিন্তু অদ্ভুত রকমের ছিল। তো ভিনসা কালচার ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইউরোপিয়ান সিভিলাইজেশন। এই যে ইউরোপ এখন সারা পৃথিবী জুড়ে পাশ্চাত্যের জন্য যে বিখ্যাত রয়েছে, তো ইউরোপিয়ান যে প্রাচীন যুগের যে সভ্যতাগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ভিনসা কালচার একটি অন্যতম প্রাচীন নিদর্শন বা পুরনো সংস্কৃতি বা সভ্যতা। দে লিভড ইন এ লার্জ সেটেলমেন্ট, বড় বড় গ্রুপ করে তারা বড় বড় দল করে বসবাস করতো এই যুগে। অ্যান্ড প্র্যাকটিস ফার্মিং, তারা চাষবাস করতো। অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ এর মাধ্যমে তারা পশুপালনও করতো। এবং প্রোটো রাইটিং, তারা প্রাচীনকালের কিন্তু লেখালেখি বা তাদের লিপিও কিন্তু তাদের ছিল। দ্য কালচার ডিক্লাইন্ড অ্যারাউন্ড 4500 বিসি। এই সভ্যতারা কিন্তু শেষের দিকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় 4500 খ্রিস্টপূর্বাব্দের দিকে। বিভিন্ন কারণে হয়। মূলত এর কারণ দেখলে দেখা যায় যে পুরোপুরি ধ্বংস কেন হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, বাট দ্য আর্টিফ্যাক্টস, যদি এখানকার নিদর্শনগুলো দেখা যায় তাহলে এখানে ওই বলকানস থ্রু আউট, আর্কিওলজিক্যাল সাইটস এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং বিভিন্ন রকম কারণে ধ্বংস হচ্ছে, বাট প্রপার কারণটা কিন্তু প্রত্নতত্ত্ববিদরা কেন ধ্বংস হচ্ছে সেটা কিন্তু এখনো খুঁজে পাননি। আর বানাত কালচারটা স্যার কি? আমরা ভিনসা থেকে দেখে নিলাম। বানাত কালচারটা হচ্ছে, বানাত কালচার রেফার্স টু দ্য কালচারাল হেরিটেজ অফ বানাত রিজিয়ান। বানাত রিজিয়ান এই সার্বেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, এই তিনটে কান্ট্রির একটা কানেকশন জায়গা হচ্ছে বানাত রিজিয়ান। এই বানাত রিজিয়ানে যে কালচারাল হেরিটেজ বা যে 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 সেই সভ্যতা বিন্যাস হচ্ছে সেটা হচ্ছে বানাত কালচার, যেটা তিনটে দেশ মিলিয়ে রয়েছে, মানে সাউথ ইস্টার্ন যে ইউরোপ, তিনটে দেশ মিলিয়ে তা সেটা রয়েছে। These diverse cultures is a unique blend of Romanian, Siberian, Hungarian and German influence. ভাবা যায় এই ইউরোপের মধ্যে চারটে দেশের সভ্যতার কিন্তু মিক্সচার পাওয়া যাচ্ছে এখানে। কোন কোন দেশে? রোমানিয়া, সার্বারিয়ান, হাঙ্গেরিয়ান এবং জার্মান, এই ইনফ্লুয়েন্সগুলো এই সভ্যতার মধ্যে রয়েছে বানাত কালচারটা। ট্র্যাডিশনাল বানাত মিউজিক, ডান্স, কুসিন, ক্রাফট অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দেয়ার কালচার। অর্থাৎ এখান বানাত কালচারের মিউজিক, ডান্স ফর্ম এবং বিভিন্ন রকম শিল্পকলা কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয়, যেটা কিন্তু সিগনিফাই করে এই কালচারকে। দ্য রিজিয়ানস রিচ হিস্ট্রি ইনক্লুডস পিরিয়ডস অফ অস্ট্রিয়ান, অটোমান অ্যান্ড হাঙ্গেরিয়ান রুল হ্যাজ ফার্দার শেপড ইটস আইডেন্টিটি। এই বানাত কালচারের সঙ্গে কিন্তু এখানকার প্রাগৈতিহাসিক যে রাজবংশগুলো রয়েছে, অস্ট্রিয়ান রাজবংশ, অটোমান ডাইনেস্টি বা হাঙ্গেরিয়ান যে শাসকরা ছিল, সেই ইতিহাসকেও কিন্তু কোথাও না কোথাও আরেকটু এক ধাপ এগিয়ে দেয়। বারাত কালচার ইজ অলসো নোন ফর ইটস হসপিটালিটি, ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালস অ্যান্ড স্ট্রং সেন্স অফ কমিউনিটি। এদের যোগাযোগ ব্যবস্থা, এদের উৎসব পালন করা, এদের একটা আনন্দ উচ্ছ্বাসের যে জীবনযাত্রা, সবটার জন্য বারাত কালচার কিন্তু ইতিহাসের দিক থেকে খুব ইম্পর্টেন্ট এবং সাংস্কৃতিক দিক থেকে খুব ইম্পর্টেন্ট। তো এই বারাত অঞ্চল সভ্যতা বিকাশ হচ্ছে বলেই কিন্তু এর নাম হচ্ছে বারাত কালচার। ক্লিয়ার? চলো পরের খবরটা কি ছিল স্যার? নিউজ পয়েন্ট 5, এনপিসিআই সাইন্স ইউপিআই টেক কন্ট্রাক্ট উইথ ব্যাংক অফ নামিবিয়া। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, নামিবিয়া দেশটা কোথায়, কোন মহাদেশে অবস্থিত? নামিবিয়ার রাজধানীর নাম কি, কারেন্সির নাম কি, পার্লামেন্টের নাম কি এবং এখানকার প্রধানের নাম কি? ঠিক আছে, তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দাও।
এবার আমরা দেখে নিই এই যে চুক্তি করছে ব্যাংক অফ নামিবিয়ার সঙ্গে ইউপিআই, আমরা প্রত্যেকেই ফোনপে গুগল পে এগুলো ব্যবহার করি এবং সেখানে আমরা জানি এটা ইউপিআই নাম্বার হয়, ইউপিআই দিয়ে আমরা ট্রান্সফার করে থাকি। তো এই যে টেকনিক্যাল যে কন্ট্রাক্ট করা হচ্ছে সেটা কে করছে? এনপিসিআই। এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। এরা এদের যে আন্তর্জাতিক যে আর একটা উইংস রয়েছে যার নাম হচ্ছে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড বা এনআইপিএল। এরা গ্লোবালি ক্ষেত্রে বা বিশ্বক্ষেত্রে আরও বেশি করে মানে এগিয়ে দেওয়ার জন্য তারা ইন্টারন্যাশনাল প্রথমবারের জন্য চুক্তি স্থাপন করলো কার সাথে? ব্যাংক অফ নামিবিয়ার সাথে। ঠিক আছে, সেখানে তারা ইউপিআই পেমেন্ট স্ট্রাকচারকে ইন্টারফেসকে কিন্তু আরও বেশি করে ডেভেলপ করার কাজ করবে। এখানে দারুণভাবে ডিটেল পড়ার দরকার নেই তোমাদের, যদিও আমি নোটের মধ্যে সব কিছু ডিটেল দিয়ে দিচ্ছি, পারলে একটুখানি রিডিং মেরে দেবে, খুব দারুণ কিছু ব্যাপার সেক্ষেত্রে নেই। তবে তোমাদের অবশ্যই জানার দরকার এই ইউপিআই স্ট্রাকচারের মাধ্যমে যেটা করতে পারে সেটা হচ্ছে নামিবিয়ার ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপকে এনশিওর করার জন্য, আরও বেশি করে এখানকার নামিবিয়ার ব্যাংক স্ট্রাকচারকে আরও বেশি করে সিকিউরিটি দেওয়ার জন্য এবং বেশি করে আরও আধুনিক মানের ব্যাংকিং সিস্টেমকে ডেভেলপ করার জন্য কিন্তু এই চুক্তি করা হয়েছে। তো আমরা যদি দেখে নিই যে এই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সংস্থাটা কী কাজ করছে, কবে থেকে কী কাজ কর্ম হচ্ছে তার সম্বন্ধে, তাহলে কী কী স্যার জানবো? যে স্যার এটা একটা আমব্রেলা অর্গানাইজেশন যেটা বিশ্বক্ষেত্রে বা এই ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে কাজকর্ম করে থাকে। ঠিক আছে, এটা কবে শুরু হয়েছে? এটা আরবিআই এই ইনিশিয়েটিভটা নিয়েছিল এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের তরফ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন রকম প্রভিশনস বা ধারা এনে, যেখানে এটা আইন আনা হয়েছিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। এবং এটার কী জন্য করা হয়েছিল? ফর ক্রিয়েটিং এ রোবাস্ট পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ ধরে যাতে পেমেন্ট স্ট্রাকচারকে বা অর্থনৈতিক দিক থেকে আরও বেশি করে বিকাশ করা যায়, লেনদেন করা যায়, সেই নিরিখে এই স্ট্রাকচারটা করা হয়েছিল। তো এনপিসিআই ওয়াজ ইনকর্পোরেটেড ইন ডিসেম্বর 2008। 2008 সালের ডিসেম্বর মাসে এরা কিন্তু বাস্তবায়িত হয়েছিল এবং ভারতবর্ষে যে 10টা ব্যাংক, সেই ব্যাংক হিসাবেও কিন্তু একটা স্বীকৃতি লাভ পেয়েছিল। দ্য অর্গানাইজেশন ইজ রেজিস্টার্ড আন্ডার সেকশন 8 অফ কোম্পানিজ অ্যাক্ট 2013, আর্স্ট ওয়াইল সেকশন 25 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956। অর্থাৎ এই 1956 যে কোম্পানি অ্যাক্ট ছিল তার 25 নম্বর ধারা থেকে বর্তমানে সেটা যেটা কনভার্ট করা হয়েছে কোম্পানিজ অ্যাক্ট 2013, যেটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে আরও বেশি করে আনা হয়েছে, সেই কোম্পানি অ্যাক্ট 2013 সালের সেকশন 8 অনুযায়ী কিন্তু এটাকে রেজিস্টার করা হয়েছে অ্যান্ড হ্যাজ বিন গ্রান্টেড অ্যাজ স্ট্যাটাস অফ পাবলিক লিমিটেড কোম্পানি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। পাবলিক লিমিটেড কোম্পানির যে আইন রয়েছে কোম্পানি অ্যাক্ট 2013, সেই অনুযায়ী কিন্তু এটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। তো এই ব্যাংকের উদ্দেশ্য কী ছিল স্যার? এই ব্যাংকটি করার উদ্দেশ্য ছিল এক, দ্য মেইন অবজেক্ট অফ এনপিসিআই আর টু অপারেট ফর দ্য বেনিফিট অফ অল মেম্বার ব্যাংকস অ্যান্ড দেয়ার কাস্টমার্স। প্রতিটি ব্যাংকের যারা কাস্টমার রয়েছে এবং প্রতিটি ব্যাংক তাদের মধ্যে যাতে লেনদেন আরও সহজবদ্ধ হতে পারে তার জন্য এই ব্যবস্থা করা। আর কি জন্য করা হয়েছিল? টু ক্রিয়েট ইনফ্রাস্ট্রাকচার ফর অপারেটিং দ্য রিটেল পেমেন্ট সিস্টেম ইন দ্য কান্ট্রি। রিটেল পেমেন্ট সিস্টেমকে আরও ডেভেলপ করার জন্য কিন্তু এটা করা হয়েছিল, যাতে সহজ রকমভাবে লেনদেন করা যায়। To provide an affordable payment mechanism to benefit the common man across the country and help financial inclusion, রাইট? এবং পরেরটা কি? টু ইমার্জ দ্য বেস্ট পেমেন্ট নেটওয়ার্ক গ্লোবালি। অনেক সময় আমাদের টাকা থাকে না, আমরা অনলাইন মাধ্যমে টাকা দিয়ে থাকি, এই যে নেট ব্যাঙ্কিং সিস্টেম এটাকে আরও ডেভেলপ করার জন্যই কিন্তু এটা মূলত তৈরি হয়েছিল। এবং বর্তমানে এই নামিবিয়া অঞ্চলে যাতে এই নেট ব্যাঙ্কিং সিস্টেম বা অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেম যাতে ডেভেলপ করা হয় তার জন্য কিন্তু এনপিসিআই ইউপিআই যে টেকনিক্যাল পার্ট রয়েছে সেটা কিন্তু এর সঙ্গে চুক্তিবদ্ধ করছে, যাতে আরও কী করে এই লেনদেনটা সহজবদ্ধ হবে নামিবিয়া অঞ্চলেও। ঠিক আছে, এটাই ছিল খবর। আমরা এবার দেখে নিই যে এই যে এনপিসিআই তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে। এক, আমরা দেখবে প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলোকে শুনেছি কম বেশি। এক হচ্ছে রুপে সিস্টেম, আমরা দেখবে ক্রেডিট কার্ড এই সব জিনিসপত্র হয়। তারপরে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, ইন্টারফেস বা ইউপিআই, ইন্টারফেস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, যাকে আইএমপিএস বলা হয়, ন্যাশনাল ইলেকট্রনিক ট্রল কানেকশন বা এনইটিসি বলা হয়, আর ভারত বিল পেমেন্ট সিস্টেম বা বিবিপিএস বলা হয়। তোমরা বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা এই ব্যাংকিংয়ের এই সাইট থেকে তোমরা জানতে চাইছো কিনা। যদি তোমরা জানতে চাও তাহলে এটার জন্য আমি পৃথক একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। চলো পরের খবরে চলে আসি। আজকের পরের খবর নিউজ পয়েন্ট 6, ইউই
অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যালোকেটস $1 বিলিয়ন এইড টু লেবানন। লেবাননকে সাহায্য করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তারা $1 বিলিয়ন দেবে বলে চুক্তিবদ্ধ হয়েছে বা অ্যালোকেট করেছে। কেন স্যার, কেন লেবাননকে এত টাকা দিতে হবে, এত টাকা দেবে কেন, কারণটা কি? ইউরোপিয়ান ইউনিয়ন লেড বাই ইউরোপিয়ান ইউনিয়ন চিফ উরসেলা ভন দের লেয়ান, এই নামটা মনে রাখবে, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের চিফ বর্তমানে, তিনি লেবাননে গেছিলেন এবং গিয়ে তিনি $1 বিলিয়ন অনুদান দেবে বলে কথা দিয়ে এসছেন। ঠিক আছে, কেন? তার কারণ লেবাননের যে সোসিও ইকোনমিক স্ট্রাকচার সেখানে কিন্তু বেশ মানে দোলাচল রয়েছে। কেন দোলাচল রয়েছে? তার কারণ সেখানে একটা ইকোনমিক ক্রাইসিস রয়েছে 2019 সাল থেকে, এবং তার জন্য ফান্ডের দরকার পড়েছে। ফান্ডের দরকার পড়েছে কেন স্যার? তার কারণ সেখানে এই লেবাননে সিরিয়ান রিফিউজিরা এসছে। তোমরা যারা প্রতিদিন খবর রাখো, খবর দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে লেবাননে এই সিরিয়ান রিফিউজি প্রবলেম দীর্ঘদিন ধরে হচ্ছে। এটা 2011 সাল থেকে এই প্রবলেম শুরু হয়েছিল। সিরিয়া থেকে লোকজন পালিয়ে পালিয়ে আসছিল। হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডের দিক থেকে বা এই ক্রাইসিসের জন্য সিরিয়াতে যে রিফিউজি প্রবলেম, সিরিয়ার এই যারা রিফিউজি লোকজন তারা পার্শ্ববর্তী দেশগুলোতে স্থান নিচ্ছিল, যেমন তুর্কি, লেবানন, জর্ডান। তো লেবানন যে দেশটা সেটা নিজেই পিছিয়ে পড়া দেশ একটা। তো সেখানে আরও বেশি করে এই রিফিউজি প্রবলেম বেড়ে যাওয়ার জন্য লেবাননের যে ডেভেলপমেন্ট কাজকর্ম সেটা অনেক পিছিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে এই যে নতুন করে উদ্বাস্তু সমস্যা আসলো, তাহলে এই লোকগুলোকে স্থান দেওয়ার, শেল্টার দেওয়ার জন্য, এদের হেলথ কেয়ার নেওয়ার জন্য, ইভেন এদেরকে এডুকেশন বা এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য লেবানন সরকারের কিন্তু বড়সড় চ্যালেঞ্জ এসে গেছে। তো সেইটাকে মোকাবিলা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন কী করবে? লেবাননকে সাহায্য করবে $1 বিলিয়ন। তো এটাই ছিল খবর। ওকে, চলো পরের খবর দেখে নিই। নিউজ পয়েন্ট 7, FLIRT, যাকে আমরা বলতে পারি ফ্লার্ট, নিউ কোভিড-19 ভ্যারিয়েন্ট ইনক্রিজ কনসার্ন ইন ইউএস। আমেরিকাতে কোভিড-19-এর আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে যার নাম দিচ্ছে ফ্লার্ট। এটা হচ্ছে একটা নতুন খবর। অর্থাৎ কোভিড-19 তো তার বারবার করে তার রূপভেদ করছে, ভ্যারিয়েন্ট পাল্টাচ্ছে। যেমন ওমিক্রন বলে একটা জিনিস ছিল, পরবর্তীকালে KP2, KP1 ভার্সান এগুলো বাড়ছে। তো এই ওমিক্রন জুনিয়র 1 লিনিয়েজ, সেটাকেই বর্তমানে ফ্লাড বলে নামকরণ করা হচ্ছে। কোভিড-19-এর একটা ভ্যারিয়েন্ট, এটা কিন্তু বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে আমেরিকাতে, এবং যেটা বেশ কন্টাজিনিয়াসনেস রয়েছে, অর্থাৎ যার কিন্তু সংক্রমণ বেশ হচ্ছে, সেটা কিন্তু খবরে এসে। তো আমরা দেখে নিই এই ওমিক্রন JN.1 জিনিসটা কি, বা প্রকারান্তরে ফ্লাড জিনিসটা কি। ওমিক্রন জুনিয়র 1 লিনিয়েজ ইজ এ ভ্যারিয়েন্ট অফ সার্স কোভিড 2, অর্থাৎ এই যে আমরা বলছি না কোভিড-19, তার যে সময় যে তার রূপভেদ হচ্ছে তারই একটা ভ্যারিয়েন্ট বলা যেতে পারে। দ্য লিনিয়েজ ওয়াজ আইডেন্টিফাইড বাই চাইনিজ রিসার্চাররা, গবেষকরা এটাকে উদ্ধার করেছেন, এবং ওমিক্রন ভ্যারিয়েন্টে নতুন করে নামকরণ করা হয়েছে কি হিসাবে? ফ্লার্ট হিসাবে। ঠিক আছে, দিস ভ্যারিয়েন্ট ইজ ক্যাটারাইজড বাই এ সিরিজ অফ মিউটেশন দ্যাট ডিফার ইট ফ্রম দ্য মেইন ওমিক্রন লিনিয়েজ। অর্থাৎ মেইন যে ওমিক্রন লিনিয়েজ বা প্রকার যে ভাইরাসটা ছিল তার থেকে বারবার করে কিন্তু মিউটেশন করার মারফত, বা এই যে এদের বংশবিস্তার করার মারফত তারা কিন্তু তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রায়শই পাল্টে ফেলছে। তো এটা কিন্তু আমেরিকার যে সমাজ ব্যবস্থা সেখানে কিন্তু বেশ প্রভাব ফেলছে, এবং তার জন্য এটা এখানে এটাকে নিয়ে কিন্তু নতুন করে চর্চা শুরু হচ্ছে যে কি করে এই ভ্যারিয়েশনটাকে নিয়ে আরও বেশি করে গবেষণা করা যায়। তো এখানে গবেষণা কে করছে? ডিজিজ সোসাইটি অফ আমেরিকা বলে একটি সংস্থা। ঠিক আছে, সেখানে তারা কি বলছে? দ্য ইনফেকশিয়াস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা, যেটা মেডিকেল একটা অ্যাসোসিয়েশন বলা যেতে পারে আমেরিকার জন্য, যেখানে সমস্ত রকম যারা হেলথ কেয়ার প্রফেশনাল রয়েছে, যারা স্বাস্থ্য নিয়ে মানে কাজকর্ম করছেন, তারা এখানে এই যে ইনফেকশিয়াস যেসব ডিজিজ রয়েছে বা সংক্রামক যেসব রোগ, সেগুলো নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার উপর স্পেশালাইজেশন করেন। এবং এই সংস্থাটার তৈরি হয়েছিল 1963-তে, এবং যার হেডকোয়ার্টার বর্তমানে ভার্জিনিয়া ইউএসএতে। ঠিক আছে, তো এরা এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় এই যে কোভিড-19 যে ভাইরাস, তার নানা রকম রূপভেদ নিয়ে চর্চা করেছে, এবং ইদানিংকালে দেখতে পাচ্ছে যে না, নতুন একটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে যেটা সাউথ আমেরিকাতে বেশ ছড়িয়ে গেছে, এবং সেটা কিন্তু বারবার করে মিউটেশনের মারফত তার রূপভেদ ঘটাচ্ছে, এবং তাকে বলছে ফ্লাড। ওকে, চলো পরের খবর কি।
নিউজ পয়েন্ট 8, রাশিয়ান অ্যানাউন্সমেন্ট অফ ড্রিলস স্টিমুলেটিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ইউজ। আমেরিকা কিন্তু সাম্প্রতিককালে এই ড্রিল স্টিমুলেটিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনকে ব্যবহার করবে বলে ঘোষণা করে দিয়েছে। ঘটনাটা কি স্যার, ফ্যাক্ট কি? রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড ইটস ডিসিশন টু কন্ডাক্ট এক্সারসাইজেস স্টিমুলেটিং টু ইউজ ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনকে ব্যবহার করবে বলে রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি ঘোষণা করে দিয়েছে। তো প্রথম জানিয়ে নিতে হবে, তো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনটাই বা কি? ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনটা হচ্ছে যেটা, যদি সংজ্ঞা দিতে যাই, যেটা ট্র্যাডিশনালি মোর ম্যাসিভ নিউক্লিয়ার ওয়ারহেডস ইউজ দ্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ আরও বেশি করে পারমাণবিক শক্তিকে ব্যবহার করার জন্য একটা আন্তর্জাতিক ইন্টারকন্টিনেন্টাল আন্তর্মহাদেশীয় বলা যেতে পারে ব্যালিস্টিক মিসাইলের একটা পার্ট। তো এই ধরনের মিসাইলকে বেশি করে ব্যবহার করা হয় বলে, মানে ধ্বংসাত্মক মিসাইলকে ব্যবহার করা হয় বলে কিন্তু রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। কেন স্যার? কারণটা কি স্যার? কারণটা তোমরা জানো যে আমেরিকা বলছি, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সাম্প্রতিককালে যুদ্ধ হয়েছে। তো এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধেতে যাতে বেশি করে আরও ব্যবহার করা যেতে পারে, বা সঙ্গে সঙ্গে আমরা জানি যে রাশিয়া এবং আমেরিকার একটা সবসময় দ্বন্দ্ব চলেই। এই দ্বন্দ্বগুলোর জন্য কিন্তু এই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করার জন্য রাশিয়া কিন্তু তার ডিফেন্স মিনিস্ট্রি এই স্টিমুলেটিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনকে ব্যবহার করার জন্য তারা জোর জবরদস্তি করা শুরু করেছে। তো মেন পারপাসটা কি? দ্য রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি স্টেটেড দ্যাট দ্য পারপাস অফ দিস ড্রিলস ইজ টু এনহ্যান্স দ্য রেডিনেস অফ নন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফোর্সেস অফ কম্ব্যাট টাস্ক। যদি আচমকা কোনো রকম আক্রমণ চলে আসে, তাহলে সেক্ষেত্রে তারা এটা ব্যবহার করবে বলে তারা কিন্তু বলে দিয়েছে। The exercise commanded by President Vladimir Putin will involve missile units, their air force and the navy from the southern military district. অর্থাৎ রাশিয়ার দক্ষিণ দিকে যে মিলিটারি ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে ভ্লাদিমির পুতিন নিজের দায়িত্বে তিনি এয়ারফোর্স, নেভি এবং যে স্থলবাহিনী রয়েছে সেটাকে নিয়ে কিন্তু এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপনকে ব্যবহার করেছেন এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, কারণ যাতে অতর্কিত যদি কোনো আক্রমণ আসে তাহলে কিন্তু রাশিয়াও রেডি রয়েছে তার জন্য, মানে সেটাকে চাঙ্গা করার জন্য তিনি কিন্তু এই ব্যবহারটা করে ফেলেছেন। তো সেটাই রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু মন্তব্য করা হয়েছে এবং সেটাই খবর। এতে প্রভাব কী পড়বে স্যার, ইম্প্যাক্ট কী হবে? দ্য অ্যানাউন্সমেন্ট অফ দিস ড্রিলস and context in which they are being conducted underscore the fragile state of regional stability. এই যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে একটা অনৈক্যের ছাপ চলে এসেছিল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জন্য। তো এই যাতে চোখ ঘোরানো যায়, রাশিয়ার অন্তর্বর্তী ঝামেলাটাকে যাতে চোখ ঘুরিয়ে দেওয়া যায়, তারও একটা পয়েন্ট। এছাড়াও ইউক্রেন একটা ইস্যু ছিল, এছাড়া ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটাকেও একটা মাথায় রেখে এই একটা সজোরে স্টেপ নেওয়া যেতে বলা যেতে পারে, যেটা রাশিয়ার ডিফেন্স মন্ত্রক থেকে নেওয়া হয়েছে। তো বলে রাখা ভালো যে রাশিয়ার বর্তমান যিনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু ঐতিহাসিকভাবে পঞ্চমবারের জন্য 5th টাইম তিনি রাশিয়াতে রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন বা নির্বাচন জয়লাভ করেছেন। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট খবর। চলো নেক্সট খবর চলে যাই। নেক্সট খবরটা কি? পানামা ইলেক্টস জোস মুলিনো অ্যাজ প্রেসিডেন্ট। পানামা নামে একটা দেশের নাম তোমরা শুনেছো, যেটা আমাদের নর্থ আমেরিকান এবং সাউথ আমেরিকার যে দুটো মহাদেশ, তার বলতে বলা যেতে পারে মাঝ বরাবর জায়গা রয়েছে পানামা, যেটা প্রশান্ত মহাসাগর এবং একদিকে আটলান্টিক মহাসাগরের জয়েন্ট এবং নিরক্ষরেখা বরাবর প্রায় কাছাকাছি, নিরক্ষরেখা থেকে অনেকটা দূরেই কিন্তু কাছাকাছি, প্রায় কাছাকাছি জায়গায় অবস্থিত। স্যার ফ্যাক্ট কি? ফ্যাক্টটা হচ্ছে জোস রল মলিনো, তিনি কনজারভেটিভ পার্টির একজন ক্যান্ডিডেট। তিনি আগে ছিলেন এই পার্টিকুলার পানামা নামক যে দেশটা, সেখানকার মানে মিনিস্ট্রি অফ পাবলিক সিকিউরিটির তিনি মন্ত্রী ছিলেন। তিনি এবার সেখানকার রাষ্ট্রপতি হিসাবে জয়লাভ করেছেন এই সাম্প্রতিককালে মে মাসে। ঠিক আছে, কাকে হারিয়েছেন স্যার? রিকার্ডো লোম্বানা নামক একজনকে তিনি হারিয়েছেন, এবং লিকানো লোকমানা তিনি পেয়েছেন 25% ভোট, আর জস রল মুলিনো তিনি পেয়েছেন 34% ভোট। তো এই ইলেকশনটা নতুন করে কিন্তু আরেকটা চাঙ্গা করেছে এই উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ আমেরিকার মহাদেশগুলোর সম্পর্কের জন্য, যেহেতু এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে, বিশেষ করে আর্জেন্টিনা, এল সালভাদোর এবং দক্ষিণ দিককার যে দেশগুলো রয়েছে, পার্টিকুলারলি বিশেষ করে আমাদের নর্থ আমেরিকার যে দেশগুলো, তার সঙ্গে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট যোগসূত্র রাখে এই পানামা নামক দেশটা। তো পানামা জিনিসটা কি, পানামা দেশটার সঙ্গে জেনে নিই।
ইট ইজ দ্য কান্ট্রি অফ সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার একটা দেশ, যেটা পার্টিকুলারলি পানামা আইথোমাস অর্থাৎ এই যে জলভাগ রাশিগুলোর মাঝখানে ঠিক কানেক্টিং হিসাবে রয়েছে। আইথোমাস কাকে বলে স্যার? ঠিক আই টাইপের একটা শেপ হয়, যার এই দিকেও জলরাশি, এই দিকে জলরাশি, ওপর দিকে স্যার এটা দেশ বা ভূখণ্ড, আর এই দিকে এটা ভূখণ্ড। এইরকম শেপেরটাকে বলা হয় আইথোমাস বা ইসথামাস অঞ্চল। যেমন গালফ পড়ি, যেমন আমরা বে অফ বেঙ্গল পড়ি, বে পড়ি, সেই রকমই একটা অঞ্চলকে বলি, দ্বীপ টাইপের জায়গাকে বলি আমরা ইস্তামাস। ঠিক আছে, তো এটাকে পানামা ইস্তামাস বলা হয়। তো এটা বর্ডার শেয়ার করেছে কোন কোন দেশের সঙ্গে? কোস্টারিকার সঙ্গে বর্ডার শেয়ার করেছে, কলম্বিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করেছে, এবং ক্যারিবিয়ান সি আর নর্থ প্যাসিফিক ওশানের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে পানামা দেশটা। যেখানে টুকরো টুকরোভাবে পানামাতে প্রায় 1,600 মতো করে আইল্যান্ড রয়েছে, যেটা ছড়ি ছিটিয়ে রয়েছে প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরে। এবং ট্রপিক্যাল জোনে রয়েছে ট্রপিক্যাল জোন, ইকুয়েটার, এবং ওপর দিকে স্যার মানে কি বলে ওইদিকে কর্কক্রান্তি রেখা রয়েছে, মকরক্রান্তি রেখা রয়েছে, যে মাঝখানে ট্রপিক্যাল জোন এটা অবস্থিত। ঠিক আছে, আর এরা এই অঞ্চলে মানুষজন কারা? ইউরোপিয়ান লোকজন, আফ্রিকান ক্যারিবিয়ান লোকজন, মানে বহু ইমিগ্রেন্ট লোকজন এখানে বসবাস করেছে। স্থানীয় লোকজন সেরকমভাবে নেই, বিভিন্ন রকম লোকজন বিভিন্ন রকম কাজের সূত্রে তারা এখানে এসে বসবাস স্থাপন করেছেন। তো পানামা লার্জেস্ট রেইন ফরেস্ট অঞ্চল কোথায়? ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলে, অর্থাৎ অ্যামাজনের যে উপত্যকা অঞ্চল, সো অ্যামাজনের উপত্যকা অঞ্চলের পার্শ্ববর্তী একটা লার্জেস্ট রেইন ফরেস্ট একটা বলা যেতে পারে পানামা অঞ্চলকে, যার রাজধানী হচ্ছে পানামা সিটি, এবং এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। ওকে, তো আমাদের ছিল আজকের খবর এই অবধি। আমরা পরের দিন ইন্টারন্যাশনাল ইস্যুস নিয়ে পরবর্তী সোমবারে আসব, যেটা 8 তারিখ থেকে 15 তারিখের খবর বলা হবে মে মাসের। তো তোমরা এই যে সেশনটা আমরা অ্যানালিসিস করে দিচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে, তো সেরকমভাবেই আমরা বুধবারে কিন্তু আবার করে দেবো দেশীয় ক্ষেত্রের খবরগুলো, এবং তারপরে শুক্রবারে করে দেবো রাজ্যের খবরগুলোকে অ্যানালিসিস। তো সঙ্গে থাকো, মোস্ট ইম্পর্টেন্ট খবরগুলোকে আমরা কিন্তু এরকমভাবে অ্যানালিসিস করতে থাকবো। আশা করি তোমাদের কাজে লাগবে, এবং তোমাদের মতবাদ কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, এবং আশা করি প্রত্যেকে আমরা সফল হব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।